আজকের এই ভিডিওতে এসএলএ অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর সিরিজে থাকছে দশম শ্রেণীর বহুরূপী গল্প থেকে 114টি অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। এসএলএ অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর সিরিজে প্রতিটি টপিক থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও তার উত্তরগুলো এমনভাবে খুঁটিয়ে খুঁটিয়ে তৈরি করা হয়েছে যাতে এমসিকিউ বলো বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলো অথবা বড় প্রশ্নের মধ্যেও যে টুকরো টুকরো ছোট প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলোর কোনোটাই যাতে বাদ না যায়। অর্থাৎ যত ধরনের অতি সংক্ষিপ্ত প্রশ্নই তোমাদের পরীক্ষায় আসুক না কেন, তোমরা যাতে এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই পরীক্ষায় সব অতি সংক্ষিপ্ত প্রশ্ন কমন পাও সেভাবেই প্রশ্নগুলো সেট করা হয়েছে। তবে হ্যাঁ, একটা কথা বলি, সেটা হচ্ছে টেক্সট বই পড়ার বিকল্প কিছু হয় না। তোমরা যত টেক্সট বই পড়বে তত ভালোভাবে উত্তর গুছিয়ে লিখতে পারবে। যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। আমরা বহুরূপী গল্পের অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা শুরু করছি। প্রথমেই বলে রাখি, প্রতিটি উত্তর লেখার আগে লেখকের নাম, গল্পের নাম আর মূল গ্রন্থ এগুলো তোমরা উল্লেখ করবে, ঠিক আছে? এখানে যে উত্তরগুলো দেওয়া হয়েছে সেখানে এই বিষয়গুলো লেখা হয়নি, লিখলে বারবার লিখতে হবে, ঠিক আছে? সেই জন্য লেখা হয়নি। তোমরা এগুলো এই লেখকের নাম, গল্পের নাম আর মূল গ্রন্থ, হ্যাঁ, এগুলো প্রথমে দিয়ে তারপরে সেই উত্তরটা শুরু করবে। প্রথম প্রশ্ন, বহুরূপী গল্পটি কার লেখা? উত্তর, বহুরূপী গল্পটি সুবোধ ঘোষের লেখা। দ্বিতীয় প্রশ্ন, সুবোধ ঘোষের কয়েকটি গ্রন্থের নাম লেখো। উত্তর, সুবোধ ঘোষের কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হলো পরশুরামের কুঠার, তিলাঞ্জলি, ফসিল, শুক্লাভিসার, ত্রিজামা ইত্যাদি। তৃতীয় প্রশ্ন, বহুরূপী গল্পটি কোন মূল গ্রন্থের অন্তর্গত? উত্তর, বহুরূপী গল্পটি সুবোধ ঘোষের গল্প সমগ্র এর তৃতীয় খণ্ডে অন্তর্ভুক্ত। গল্প সমগ্র গ্রন্থের তৃতীয় খণ্ডে রয়েছে। 4, বহুরূপী সমাস কি হবে? বহুরূপী সমাস দু ধরনের হতে পারে। বহুরূপ যার এমনভাবে ব্যাসবাক্য করলে হবে বহুব্রীহি সমাস। অপরটি বহুরূপ ধরে যে, হ্যাঁ, এইভাবে ব্যাসবাক্য করলে সমাসটি হবে উপপদ তৎপুরুষ সমাস। পরবর্তী প্রশ্ন, বহুরূপী গল্পটির কটি অংশ রয়েছে? তোমরা সবাই জানো বহুরূপী গল্পটির 3টি অংশ রয়েছে। পরের প্রশ্ন 6, এই গল্পের প্রধান চরিত্রের নাম কি? তোমরা সবাই জানো এই গল্পের প্রধান চরিত্র হলেন হরিদা। পরের প্রশ্ন, হরিদার পেশা কি? হরিদা পেশায় একজন বহুরূপী, তাই তো? তিনি বহুরূপী সেজে অর্থ উপার্জন করেন। আমরা গল্প থেকে বেসিক এই 7টা প্রশ্ন প্রথমে আলোচনা করলাম। এবার আমরা গল্পের প্রথম অংশ থেকে যে যে প্রশ্নগুলো হতে পারে সেই প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। 8 নম্বর, কারা হরিদার কাছে গল্প করেছিলেন? উত্তর, গল্পকথক ভবতোষ ও অনাদি হরিদার কাছে গল্প করেছিলেন। এবার 9 নম্বর প্রশ্নে দেখো, হরিদার কাছে কিসের গল্প করেছিলেন? এই প্রশ্নটা একই রকম ভাবে আসতে পারে। গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা, এখানে কোন গল্পের কথা বলা হয়েছে? দুটো প্রশ্নের একই উত্তর হবে। গল্পকথক ভবতোষ ও অনাদি হরিদার কাছে বলেছিলেন যে শহরের ধনী ব্যক্তি জগদীশ বাবুর বাড়িতে হিমালয় থেকে এক সন্ন্যাসী এসেছেন, সেই গল্প তারা করেছিলেন। 10, কে উনানের মুখে ফু দিয়েছিলেন? হরিদা উনানের মুখে ফু দিয়েছিলেন। 11, সন্ন্যাসী কতদিন ধরে জগদীশ বাবুর বাড়িতে ছিলেন? উত্তর, সন্ন্যাসী 7 দিন ধরে জগদীশ বাবুর বাড়িতে ছিলেন। 12, সন্ন্যাসী কোথায় থাকেন? উত্তর, সন্ন্যাসী হিমালয়ের গুহাতে থাকেন। 13, সন্ন্যাসী কি খান? উত্তর, সন্ন্যাসী বছরে শুধু একটি হরিতকি খান, এছাড়া আর কিছুই তিনি খান না। 14 নম্বর প্রশ্ন, সন্ন্যাসীর বয়স কত বলে অনেকেই মনে করেন? উত্তর, সন্ন্যাসীর বয়স 1000 বছরের বেশি বলে অনেকেই মনে করে। এখানে করেন দিয়ে প্রশ্ন আছে, তোমরা করেন লিখবে, হ্যাঁ, একটা দন্তন্য যুক্ত করে নাও। 15, আক্ষেপ করেন হরিদা। হরিদা কি আক্ষেপ করেন? উত্তর, জগদীশ বাবুর বাড়িতে আসা সন্ন্যাসী যদি থাকতেন তাহলে একবার গিয়ে পায়ের ধুলো নিয়ে আসতেন হরিদা, কিন্তু সন্ন্যাসী চলে যাওয়ায় হরিদা আক্ষেপ করেছেন। 16, তা পেতেন না হরিদা। দেখো এই লাইন থেকে যে প্রশ্নটা আসছে যে কি পেতেন না, তাই তো? একই রকম লাইন থেকে একই উত্তর হতে পারে, সেটা হলো সে ভয়ানক দুর্লভ জিনিস। হ্যাঁ, এই দুটো লাইন থেকে একই ধরনের প্রশ্ন হতে পারে। কোন জিনিসের কথা বলা হয়েছে? উত্তর, এখানে ভয়ানক দুর্লভ জিনিস বলতে জগদীশ বাবুর বাড়িতে আসা সন্ন্যাসীর পায়ের ধুলোর কথা বলা হয়েছে। হ্যাঁ, সন্ন্যাসীর পায়ের ধুলোকে দুর্লভ জিনিস বলা হয়েছে, হ্যাঁ, যেটা হরিদা পাবেন না বা পেতেন না, হ্যাঁ, এ কথা গল্পকথকেরা জানিয়েছেন। 17,
সন্ন্যাসী শুধুমাত্র কাকে তার পায়ের ধুলো নিতে দিয়েছিলেন? উত্তর, সন্ন্যাসী শুধুমাত্র জগদীশ বাবুকে তার পায়ের ধুলো নিতে দিয়েছিলেন। 18 নম্বর প্রশ্ন, জগদীশ বাবু কিভাবে সন্ন্যাসীর পায়ের ধুলো নিয়েছিলেন? একই রকম প্রশ্ন দেখো অথবা দিয়ে। বাহ, এ তো বেশ মজার ব্যাপার। কোন ব্যাপারটিকে মজার বলা হয়েছে? হ্যাঁ, দুটো প্রশ্নের একই উত্তর। কি হবে উত্তরে? জগদীশ বাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলে সন্ন্যাসী বাধ্য হয়ে নতুন খড়ম পরার জন্য পা এগিয়ে দিলেন। সেই সুযোগে জগদীশ বাবু সন্ন্যাসীর পায়ের ধুলো নিয়েছিলেন। হ্যাঁ, এই ব্যাপারটাকেই বেশ মজার ব্যাপার বলেছেন হরিদা। ঠিক আছে, পরের প্রশ্নে আমরা চলে যাই। 19 নম্বর প্রশ্ন, জগদীশ বাবু সন্ন্যাসীর ঝোলার ভেতরে কত টাকা দিয়েছিলেন? অথবা দিয়ে একই প্রশ্ন, সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন, সন্ন্যাসী কি দেখে হাসলেন? একই উত্তর হবে দুটো প্রশ্নে। উত্তর, জগদীশ বাবু সন্ন্যাসীর ঝোলার মধ্যে 100 টাকার একটি নোট দিয়েছিলেন, তা দেখে সন্ন্যাসী হাসলেন। 20 নম্বর প্রশ্নোত্তর, হরিদার উনানের আগুন কেমন ভাবে জ্বলছিল? উত্তর, হরিদার উনানের আগুন বেশ গনগনে হয়ে জ্বলছিল। 21 নম্বর প্রশ্নোত্তর, সন্ন্যাসীর গল্প শুনে গম্ভীর হওয়ার পর হরিদা কি করেছিলেন? উত্তর, সন্ন্যাসীর গল্প শুনে গম্ভীর হওয়ার পর হরিদা অনেকক্ষণ চুপ করে থাকলেন। গল্পকথক ভবতোষ ও অনাদি কি বলছিল সেদিকে হরিদার কান ছিল না। 22 নম্বর প্রশ্ন, হরিদার ঘরটি কোথায় ছিল এবং কেমন ছিল? উত্তর, হরিদার ঘরটি শহরের সবচেয়ে সরু গলির ভিতরে ছিল, তার ঘরটি ছিল ছোট। এবার আমরা 23 নম্বর প্রশ্নে চলে যাই। যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। এবার আমরা 23 নম্বর প্রশ্নোত্তরে যাব। আর আমাদের চারজনের সকাল সন্ধ্যার আড্ডার ঘর, চারজন কে কে? এখানে কোন ঘরের কথা বলা হয়েছে? হ্যাঁ, তোমরা ইতিমধ্যেই আমি বলে দিয়েছি যে চারজন বলতে ভবতোষ, অনাদি, গল্পকথক ও হরিদার কথা বলা হয়েছে। এখানে হরিদার ঘরের কথা বলা হয়েছে। পরের প্রশ্নোত্তর 24, হরিদার কাছে চা তৈরির উপকরণগুলো কারা আনতো? উত্তর, ভবতোষ, অনাদি আর গল্পকথক হরিদার কাছে চা তৈরির চা, চিনি আর দুধ আনতো। হরিদা শুধু তার উনানের আগুনের আঁচে চায়ের জল ফুটিয়ে দিতেন। দেখো, তোমাদের প্রশ্নে যদি থাকে যে কারা আনতো তাহলে সেইভাবে লিখবে যে আনতো, আর যদি থাকে যে আনতেন তখন তোমরা আনতেন লিখবে। ঠিক আছে। 25 নম্বর প্রশ্ন, হরিদার অর্থনৈতিক অবস্থা কেমন? উত্তর, হরিদা খুবই গরিব মানুষ। 26, কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয়। কোন ধরনের কাজ হরিদার পছন্দ নয়? একই উত্তরের জন্য আরেক ধরনের প্রশ্ন আসতে পারে। কিন্তু কাজ করতে হরিদার প্রাণের মধ্যে যেন একটা বাধা আছে, কেন এ কথা বলা হয়েছে? উত্তরে দেখো, ঘড়ির কাঁটার সামনে সময় ধরে ধরে নিয়ম করে প্রতিদিন একটা চাকরির কাজ করা হরিদার পক্ষে সম্ভব নয়। সেই জন্য কোনো অফিসের কাজ কিংবা দোকানের বিক্রিওয়ালার কাজ পেলেও সেই কাজ হরিদার পছন্দ নয়। ঠিক আছে, এই দুটো প্রশ্নের একই উত্তর হবে। 27 নম্বর প্রশ্ন উত্তর, এই একঘেয়ে অভাবটাকে সহ্য করতে হরিদার আপত্তি নেই। কোন অভাবের কথা বলা হয়েছে? উত্তর, হরিদার উনানের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে কিন্তু ভাত ফোটে না, অর্থাৎ কোনো কোনো দিন তার অন্নের সংস্থানটুকু হয় না, এই অভাবের কথা বলা হয়েছে। অর্থাৎ কোনো কোনো দিন তার খাবারই জোটে না। ঠিক আছে, সেই অভাবের কথা, সেই দারিদ্রতার কথাই বলা হয়েছে। 28 নম্বর প্রশ্ন উত্তর, হরিদার জীবনে কোন বৈচিত্র্য আছে? উত্তর, হরিদার জীবনে একটা নাটকীয় বৈচিত্র্য আছে। 29, হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্য ঠিক কেমন ছিল? উত্তর, হরিদা ছিলেন পেশায় বহুরূপী। তিনি কখনো উন্মাদ পাগল সাজতেন, কখনো কাপালিক, কখনো বাউল, কখনো কাবুলিওয়ালা, কখনো বাইজি, কখনো পুলিশ ইত্যাদি সাজতেন। এটাই ছিল তার জীবনের নাটকীয় বৈচিত্র্য, অর্থাৎ তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন রকম সাজতেন, বহুরূপী সাজতেন। 30 নম্বর প্রশ্নোত্তর, সেটাই যে হরিদার জীবনের পেশা। হরিদার জীবনের পেশাটি কি? উত্তর, বহুরূপী সেজে অর্থ উপার্জন করা হলো হরিদার জীবনের পেশা। 31, হরিদা কিসে তার ভাতের হাড়ির দাবি মিটিয়ে দিতে চেষ্টা করেন? উত্তর, হরিদা মাঝে মাঝে বহুরূপী সেজে যতটুকু রোজগার করেন তাতেই তার ভাতের হাড়ির দাবি মিটিয়ে দিতে চেষ্টা করেন। 32, বহুরূপী সাজে হরিদাকে যারা চিনতে পারে তারা কত আনা বকশিস দেন? এখানে পারেন হবে, হ্যাঁ, যেহেতু দেন লিখছি। বহুরূপী সাজে হরিদাকে যারা চিনতে পারেন তারা 1 আনা 2 আনা বকশিস দেন। তারা কত বকশিস দেন? 1 আনা 2 আনা বকশিস দেন। পরবর্তী প্রশ্নোত্তর আমরা 33 নম্বর প্রশ্নোত্তরে চলে যাই। বহুরূপী সাজে হরিদাকে যারা চিনতে পারে না তারা হরিদাকে কি দেয়?
উত্তর, বহুরূপী সাজে হরিদাকে যারা চিনতে পারে না তারা হয় কিছুই দেয় না অথবা বিরক্ত হয়ে দুটো একটা পয়সা দিয়ে দেয়, হয় কিছুই দেয় না নয়তো বিরক্ত হয়ে দুটো একটা পয়সা দিয়ে দেয়। 34, কোথায় কখন আতঙ্কের হল্লা বেজে উঠেছিল? উত্তর, একদিন দুপুর বেলাতে চকের বাস স্ট্যান্ডের কাছে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল, অর্থাৎ একটা হই হুল্লোড় বেঁধে গিয়েছিল। 35 নম্বর প্রশ্নোত্তর, চকের বাস স্ট্যান্ডের কাছে হরিদা কি সেজেছিলেন? উত্তর, চকের বাস স্ট্যান্ডের কাছে হরিদা উন্মাদ পাগল সেজেছিলেন। 36, চকের বাস স্ট্যান্ডের কাছে হরিদার উন্মাদ পাগলের সাজ কেমন ছিল? উত্তর, সেই উন্মাদ পাগলের মুখ থেকে লালা ঝরে পড়ছিল, তার চোখ দুটো ছিল কটকটে লাল, কোমরে একটা ছেঁড়া কম্বল জড়ানো আর গলায় টিনের কৌটার একটা মালা ছিল। যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দাও। এবার আমরা 37 নম্বর প্রশ্ন উত্তরে চলে যাই। উন্মাদ পাগলের সাজে হরিদা কি করছিলেন? উত্তর, উন্মাদ পাগলের সাজে হরিদা একটা থান ইট হাতে নিয়ে বাসের যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছিলেন। 38, উন্মাদ পাগলকে দেখে যাত্রীরা কি করছিল? উত্তর, উন্মাদ পাগলকে দেখে যাত্রীরা চেঁচিয়ে উঠছিল আর দুটো একটা পয়সাও ফেলে দিচ্ছিল। পরবর্তী প্রশ্নোত্তর 39, উন্মাদ পাগল রূপী হরিদাকে কে ধমক দিয়েছিল? উত্তর, উন্মাদ পাগল রূপী হরিদাকে বাসের ড্রাইভার কাশীনাথ ধমক দিয়েছিল। 40, খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো, অন্যদিকে যাও, কে কেন একথা বলেছিল? উত্তর, বাসের ড্রাইভার কাশীনাথ হরিদাকে একথা বলেছিল। হরিদা কেন বলেছিল? হরিদা পাগল সেজে একটা থান ইট হাতে তুলে নিয়ে বাসের যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছিল বলে ড্রাইভার কাশীনাথ ধমক দিয়ে একথা বলেছিল। পরবর্তী প্রশ্নোত্তর 41 নাম্বার, ওটা কি একটা বহুরূপী? বক্তা কে? উত্তর, বক্তা হলেন বাসের যাত্রীরা। 42, বাসের যাত্রীরা কেউ হাসে, কেউ বা বেশ বিরক্ত হয়, কেউ আবার বেশ বিস্মিত, বাসের যাত্রীদের এরূপ মনোভাবের কারণ কি? হ্যাঁ, অর্থাৎ বাসের যাত্রীরা এমন হাসছিলেন বা কেউ বিরক্ত হচ্ছিলেন আবার কেউ একটু বিস্মিত হচ্ছিলেন কেন? উত্তর, হরিদা এমন ভাবে পাগল সেজে বাসের যাত্রীদের ভয় দেখাচ্ছিলেন যে দেখে বোঝাই যাচ্ছিল না যে কেউ বহুরূপী সেজেছে, সেটা শুনেই বাসের যাত্রীরা এরূপ ভেবেছিল। অর্থাৎ হরিদা যে বহুরূপী সেজে পাগলের অভিনয় করছিল এটা যখন যাত্রীরা জানতে পারলেন তখনই কেউ হাসছিলেন, কেউ বিরক্ত হচ্ছিলেন, আবার কেউ একটু বিস্মিতও হচ্ছিলেন। পরবর্তী প্রশ্ন তোর, কিন্তু দোকানদার হেসে ফেলে, হরির কাণ্ড, হরির কাণ্ডটি কি ছিল? উত্তর, সন্ধ্যার আলো যখন সবেমাত্র জ্বলেছে, দোকানে দোকানে লোকজনের ব্যস্ততা যখন জমে উঠেছে, ঠিক তখন হঠাৎ পথের উপর দিয়ে ঘুঙুরের মিষ্টি শব্দ রুমঝুম করে বাজতে বাজতে রূপসী বাইজি সেজে হরিদা প্রায় নাচতে নাচতে চলে যাচ্ছিল, সেটি দেখে দোকানদার হেসে ফেলে একথা বলেছিল। 44 নম্বর প্রশ্ন তোর, এটা একটা বহুরূপী নাকি? বক্তা কে? আলোচ্য অংশটির বক্তা হলেন শহরে যারা নতুন এসেছে তারা। দেখো 44 নম্বর প্রশ্নোত্তর আর 41 নম্বর প্রশ্নোত্তর, দেখো দুটো লাইন দেখো একই রকম মনে হচ্ছে, কিন্তু এই দুটো লাইন এক নয়। হ্যাঁ, আর এদের প্রসঙ্গ আলাদা, এটা মনে রাখবে। 45 নম্বর প্রশ্নোত্তর, বাইজির বেশে হরিদা কত টাকা রোজগার করেছিলেন? উত্তর, বাইজির বেশে হরিদা 8 টাকা 10 আনা রোজগার করেছিলেন। 46 নম্বর প্রশ্নোত্তর, বাইজি সেজে হরিদা রাস্তায় কি করছিলেন? উত্তর, ঘুঙুর পায়ে বাইজি রূপী হরিদা এক একটা দোকানের সামনে গিয়ে দাঁড়াচ্ছিলেন এবং মুচকি হেসে আর চোখ টিপে একটা ফুল সাজি এগিয়ে দিচ্ছিলেন। দোকানদার একটা সিকি তুলে নিয়ে বাইজির হাতের ফুল সাজির উপর ফেলে দিয়েছিল। 47 নম্বর প্রশ্নোত্তর, হরিদা বহুরূপীর সাজে কি কি সাজতেন? উত্তর, হরিদা বহুরূপীর সাজে বাউল, কাপালিক, বুড়ো কাবুলিওয়ালা, ফিরিঙ্গি কেরামিন সাহেব, পুলিশ, বাইজি, উন্মাদ পাগল, সন্ন্যাসী ইত্যাদি সাজতেন। 48 নম্বর প্রশ্নোত্তর, পুলিশ সেজে হরিদা কার বাগানে দাঁড়িয়েছিলেন? উত্তর, পুলিশ সেজে হরিদা দয়াল বাবুর লিচু বাগানের ভিতরে দাঁড়িয়েছিলেন। 49, দয়াল বাবুর লিচু বাগানের ভিতরে হরিদা কাদের ধরেছিলেন? উত্তর, দয়াল বাবুর লিচু বাগানের ভিতরে হরিদা স্কুলের 4টে ছেলেকে ধরেছিলেন। এবার আমরা 50 নম্বর প্রশ্নোত্তরে চলে যাই। ধরা পড়ার পর ছেলেগুলো কেমন করছিল? উত্তর, ধরা পড়ার পর ছেলেগুলো ভয়ে কেঁদে ফেলেছিল। 51, দয়াল বাবুর লিচু বাগানে কে নকল পুলিশ হরিদার কাছে ক্ষমা চেয়েছিলেন? উত্তর, দয়াল বাবুর লিচু বাগানে স্কুলের মাস্টার এসে নকল পুলিশ হরিদার কাছে ক্ষমা চেয়েছিলেন। 52, নকল পুলিশ হরিদা স্কুলের মাস্টারের কাছ থেকে কত ঘুষ নিয়েছিলেন? উত্তর, নকল পুলিশ হরিদা স্কুলের মাস্টারের কাছ থেকে 8 আনা ঘুষ নিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন তোর 53,
পুলিশ যে হরিদা সেজেছিল এই কথা জানতে পেরে স্কুলের মাস্টার মশাইয়ের প্রতিক্রিয়া কি ছিল? অর্থাৎ যখন মাস্টার মশাই জানলেন যে হরিদাই পুলিশ সেজেছিল তখন তিনি কি বলেছিলেন বা তার মনোভাব কেমন হয়েছিল? উত্তর, স্কুলের মাস্টার মশাই যখন জানলেন যে হরিদা পুলিশ সেজেছিল তখন তিনি একটুও রাগ করেননি, বরং হরিদার তারিফ করে বললেন যে চমৎকার পুলিশ সেজেছিল হরিদা। হ্যাঁ, অর্থাৎ তারিফ অর্থাৎ তার প্রশংসাই করেছিলেন। 54 নম্বর প্রশ্নোত্তর, সন্ন্যাসীর কথা শুনে হরিদা কি করলেন? উত্তর, সন্ন্যাসীর কথা শুনে হরিদা গম্ভীর হয়ে ভাবতে শুরু করলেন। 55, আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো, কে কোথায় খেলা দেখাবে? উত্তর, হরিদা জগদীশ বাবুর বাড়িতে সন্ধ্যাবেলায় জবর খেলা দেখাবে বলেছিলেন। হ্যাঁ, এখানে খেলা দেখাবেন করে দাও। হ্যাঁ, প্রশ্নে দেখাবেন করে দাও। হ্যাঁ, যেহেতু শেষে আমরা বলছি বলেছিলেন। ঠিক আছে, এই বিষয়গুলো তোমরাও একটু খেয়াল রাখবে। 56, কথকদের সামনে খেলা দেখালে কথকরা কি দেবেন বলেছিলেন? উত্তর, কথকদের সামনে খেলা দেখালে কথকরা একটা সিগারেটের চেয়ে বেশি কিছু দেবেন না বলে জানিয়েছিলেন। 57, পুরো দিনটা বহুরূপী সেজে ঘুরে বেরিয়ে হরিদার কত রোজগার হয়? উত্তর, পুরো দিনটা বহুরূপী সেজে ঘুরে বেরিয়ে হরিদার 2-3 টাকার বেশি রোজগার হয় না। 58, বহুরূপীর কোন সাজ সেজে হরিদার বেশি রোজগার হয়েছিল? উত্তর, একবার বাইজি সেজে হরিদার বেশি রোজগার হয়েছিল। এবার আমরা 59 নম্বর প্রশ্ন উত্তরে চলে যাই। সপ্তাহে কদিন হরিদা বহুরূপী সেজে পথে বের হন? উত্তর, সপ্তাহে বড়জোর একটা দিন বহুরূপী সেজে পথে বের হন হরিদা। 60, সপ্তাহে একদিন বহুরূপী সেজে পথে বের হলে হরিদার কেমন রোজগার হয়? উত্তর, সপ্তাহে একদিন বহুরূপী সেজে পথে বের হলে তাতে 7 দিনের পেট চালাবার মতো রোজগার হয় না। অর্থাৎ একদিনে যা রোজগার করেন তাতে গোটা সপ্তাহ অর্থাৎ 7 দিনের পেট চালাবার মতন রোজগারও তার হয় না। 61 নম্বর প্রশ্ন উত্তর, হরিদা এবার আর কার মতো হাত পেতে বকশিস নেবেন না? উত্তর, হরিদা এবার আর কাঙালের মতো হাত পেতে বকশিস নেবেন না। 62, এবার মারিত হাতি লুঠিত ভান্ডার, এই কথার অর্থ কি? উত্তর, এই কথার অর্থ হলো যদি কিছু লুট করতেই হয় তাহলে বড় কিছুই করা হবে। এখানে হরিদা বড় কিছু বকশিস আদায় করবেন এ কথা বোঝানো হয়েছে। 63 নম্বর প্রশ্ন উত্তরে আমরা চলে যাই। জগদীশ বাবু কেমন প্রকৃতির মানুষ? উত্তর, জগদীশ বাবু ধনী মানুষ বটে, কিন্তু তিনি বেশ কৃপণ প্রকৃতির ছিলেন। ঠিক আছে, তিনি বেশ কৃপণ প্রকৃতির। 64 নম্বর প্রশ্ন উত্তর, হরিদাকে যোগী সন্ন্যাসী বা বৈরাগী সাজতে দেখে জগদীশ বাবু খুশি হয়ে কত বকশিস দিতে পারেন? উত্তর, হরিদাকে যোগী সন্ন্যাসী বা বৈরাগী সাজতে দেখে জগদীশ বাবু 5 আনার বেশি বকশিস দেবেন না। এবার আমরা 65 নম্বর প্রশ্ন উত্তরে চলে যাই। গল্প কথকেরা সন্ধ্যাবেলা জগদীশ বাবুর বাড়িতে কেন যাবেন? উত্তর, প্রথমত তাদের স্পোর্টের চাঁদা নিতে যাবেন, দ্বিতীয়ত হরিদা সন্ধ্যাবেলায় জগদীশ বাবুর বাড়িতে একটা জবর খেলা দেখাবেন, সেই জন্য সন্ধ্যাবেলাতে সেই স্পোর্টের চাঁদা নিতে তারা জগদীশ বাবুর কাছে যাবেন। গল্পের দ্বিতীয় অংশ বা দ্বিতীয় পরিচ্ছেদ থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে সেই প্রশ্নগুলো একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে তৈরি করা হয়েছে। তোমরা দেখো এবার 66 নম্বর প্রশ্ন উত্তর, বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা, কোন সন্ধ্যার কথা বলা হয়েছে? উত্তর, যেদিন সন্ধ্যাবেলা হরিদা জগদীশ বাবুর বাড়িতে গিয়েছিলেন সেই দিন সন্ধ্যাবেলার কথা বলা হয়েছে। 67 নম্বর প্রশ্ন উত্তরে আমরা চলে যাই। হরিদা জগদীশ বাবুর বাড়ি যেদিন গিয়েছিলেন সেদিনের চাঁদের আলোর বর্ণনা গল্পকথক কেমন ভাবে দিয়েছেন? উত্তর, হরিদা যেদিন জগদীশ বাবুর বাড়িতে গিয়েছিলেন সেদিনের চাঁদের আলো ছিল স্নিগ্ধ ও উজ্জ্বলতা ছিল শান্ত। 68 নম্বর প্রশ্ন উত্তর, সেদিন সন্ধ্যায় বাতাস কেমন ভাবে বইছিল? উত্তর, যেদিন হরিদা জগদীশ বাবুর বাড়িতে গেলেন সেদিন ফুরফুর করে বাতাস বইছিল। এবার 69 নম্বর প্রশ্ন উত্তর, জগদীশ বাবুর বাড়ির বাগানের গাছের পাতা কেমন শব্দ করছিল? উত্তর, জগদীশ বাবুর বাড়ির বাগানের সব গাছের পাতা ঝিরিঝিরি শব্দ করছিল। 70 নম্বর প্রশ্ন উত্তর, সন্ধ্যাবেলা জগদীশ বাবু কোথায় বসেছিলেন? উত্তর, সন্ধ্যাবেলায় জগদীশ বাবু তার বাড়ির বারান্দাতে যে মস্ত বড় একটা আলো জ্বলছিল সেই আলোর কাছে একটা চেয়ারের উপর বসেছিলেন। এবার আমরা 71 নম্বর প্রশ্ন উত্তরে চলে যাই। লেখক জগদীশ বাবুর পরিচয় কেমন ভাবে দিয়েছেন? উত্তর, লেখক বলেছেন জগদীশ বাবুর সাদা মাথা অর্থাৎ সাদা চুল, সাদা দাড়ি, সৌম্যশান্ত ও জ্ঞানী মানুষ তিনি। 72, গল্পকথকেরা জগদীশ বাবুর হাতে কি তুলে দিয়েছিলেন? উত্তর, গল্পকথকেরা জগদীশ বাবুর হাতে স্পোর্টের চাঁদার খাতাটি তুলে দিয়ে দাঁড়িয়েছিলেন।
73 নম্বর প্রশ্নোত্তর, কোন দিকে তাকিয়ে জগদীশ বাবুর দুই বিস্মিত চোখ অপলক হয়ে গিয়েছিল? উত্তর, বারান্দার সিঁড়ির দিকে যেখানে এক সন্ন্যাসী দাঁড়িয়েছিলেন সেদিকে তাকিয়ে জগদীশ বাবুর দুই বিস্মিত চোখ অপলক হয়ে গিয়েছিল। 74 নম্বর প্রশ্নোত্তর, সন্ন্যাসীর সাজে হরিদার বেশভূষা কেমন ছিল? উত্তর, হরিদা যেই সন্ন্যাসী সেজেছিলেন সে জটাজুটধারী কোনো সন্ন্যাসী নয়, হাতে কোমণ্ডুলো ও চিনটে নেই, মৃগচর্মের আসনও ছিল না, গৈরিক সাজও তার নেই, শুধুমাত্র আদুর গা, তার উপর একটি ধবধবে সাদা উত্তরীয় পরা, পরনে ছোট বহরের একটি সাদা থান পরা ছিল, মাথার শুকনো সাদা চুল ফুরফুর করে উঠছিল, ধুলো মাখা পা, হাতে একটা ঝোলা ছিল, সেই ঝোলার ভেতরে একটা বই, গীতা ছিল। 75 নম্বর প্রশ্নোত্তর, গীতা কি? উত্তর, গীতা হলো হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতা, যেখানে যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণ ও অর্জুনের মধ্যে কথোপকথন রয়েছে। জীবনের কর্তব্য, নৈতিকতা, আত্মা এবং ঈশ্বর সম্পর্কে উপদেশ দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্নোত্তর, আগন্তুক সন্ন্যাসী মানুষটি কোথা থেকে হেঁটে চলে এসেছেন বলে মনে হয়? উত্তর, আগন্তুক সন্ন্যাসী এই জগতের সীমার ওপার থেকে হেঁটে হেঁটে চলে এসেছেন বলে মনে হচ্ছে। 77, আগন্তুক সন্ন্যাসীর চেহারা কেমন বলে মনে হয়? উত্তর, শীর্ণ শরীরটাকে প্রায় অশরীরী একটা চেহারা বলে মনে হয়। এক অদ্ভুত উদাত্ত শান্ত উজ্জ্বল একটা দৃষ্টি সেই আগন্তুকের চোখ থেকে ঝরে পড়ছিল। এবার আমরা 78 নম্বর প্রশ্নোত্তরে চলে যাই। আপনি কি ভগবানের চেয়েও বড়? কে কাকে কথা বলেছিলেন? উত্তর, সন্ন্যাসীর সাজে হরিদা জগদীশ বাবুকে কথা বলেছিলেন, অর্থাৎ হরিদাই তো সন্ন্যাসী সেজেছিলেন, ঠিক আছে, সেই জন্য বলা হচ্ছে সন্ন্যাসীর সাজে হরিদা জগদীশ বাবুকে কথা বলেছেন। আপনি কি ভগবানের চেয়েও বড়? দেখো, একই লাইন থেকে দু ধরনের প্রশ্ন আসতে পারে। বক্তা কেন এই প্রশ্নটি করেছেন? উত্তর, জগদীশ বাবু বোধহয় 11 লক্ষ টাকার সম্পত্তির অহংকারে নিজেকে ভগবানের চেয়েও বড় বলে মনে করেন, সেই জন্য সন্ন্যাসীর সাজে হরিদা এ কথা জগদীশ বাবুকে বলেছেন। 80 নম্বর প্রশ্নোত্তর, জগদীশ বাবুর কত টাকার সম্পত্তির কথা বিরাগী জানিয়েছেন? উত্তর, জগদীশ বাবুর 11 লক্ষ টাকার সম্পত্তির কথা বিরাগী জানিয়েছেন, অর্থাৎ বিরাগী বা সন্ন্যাসী যেটি হরিদা সেজেছিলেন তিনি 11 লক্ষ টাকার সম্পত্তির কথা বলেছেন, যে জগদীশ বাবুর 11 লক্ষ টাকার সম্পত্তি রয়েছে। পরবর্তী প্রশ্নোত্তরে আমরা চলে যাই। 81 নম্বর প্রশ্নোত্তর, আমার অপরাধ হয়েছে, কে কাকে এই কথা বলেছেন, কখন এই কথা বলেছেন? কে কাকে এই কথা বলেছেন আর কখন কথা বলেছেন? উত্তর, জগদীশ বাবু বারান্দার উপর থেকেই সন্ন্যাসী বেশে হরিদার সাথে কথা বলছিলেন। এ কথায় সন্ন্যাসী বেশে হরিদা বলেন যে জগদীশ বাবুর খুব অহংকার হয়েছে, তখন জগদীশ বাবু এ কথা বলেছেন, ঠিক আছে। তাহলে জগদীশ বাবু কাকে বলেছেন? হরিদাকে এ কথা বলেছেন, আমার অপরাধ হয়েছে। তোমরা এখানে একটু যোগ করে নিতে পারো যে জগদীশ বাবু এ কথা হরিদাকে বলেছেন, ঠিক আছে। এবার আমরা 82 নম্বর প্রশ্নোত্তরে চলে যাই। আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি, কথাটি কে বলেছেন? এই কথাটি সন্ন্যাসী বেশে হরিদা বলেছেন। এবার 83 নম্বর প্রশ্নোত্তরে চলে যাই। রিপু সম্পর্কে আগন্তুক কি বলেছেন? রিপু সম্পর্কে আগন্তুক বলেছেন যে তার কোনো রিপু নেই, একদিন ছিল, সেটা পূর্বজন্মে। 84, রিপু কি? উত্তর, রিপু শব্দের অর্থ হলো শত্রু বা অন্তরের দোষ বা বিকার, বিশেষ করে ধর্মীয় বা নৈতিক অর্থে রিপু বলতে মানুষের মনের খারাপ প্রবৃত্তিগুলোকে বোঝায়। 85 নম্বর প্রশ্নোত্তরে আমরা চলে যাই। বিরাগীর বেশে হরিদা জগদীশ বাবুর কাছ থেকে কি চেয়েছিলেন? উত্তর, বিরাগীর বেশে হরিদা জগদীশ বাবুর কাছ থেকে ঠান্ডা জল চেয়েছিলেন। 86, না, হরিদা নয়, হতেই পারে না। একই ধরনের প্রশ্ন হতে পারে, অর্থাৎ আরেকটা লাইন অথবা দিয়ে, অসম্ভব, হরিদার গলার স্বর এরকমেরই নয়। বক্তা কি? অর্থাৎ এই দুটো লাইনেরই বক্তা কে? উত্তর, আলোচ্য অংশটির বক্তা হলেন ভবতোষ। হ্যাঁ। 87 নম্বর প্রশ্নোত্তর, যে পরম সুখ বলতে বিরাগী কি বলেছেন? উত্তর, পরম সুখ বলতে বিরাগী সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়াকে বুঝিয়েছেন। 87 নম্বর প্রশ্নের পরে আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। আপনার কাছে এটা আমার প্রাণের অনুরোধ, কে কাকে কোন অনুরোধ জানিয়েছিলেন? উত্তর, জগদীশ বাবু বিরাগীর কাছে অনুরোধ জানিয়েছিলেন যে তিনি যেন কয়েকটা দিন জগদীশ বাবুর বাড়িতে থাকেন। জগদীশ বাবু একই মাত্রায় হবে। 89 নম্বর প্রশ্নোত্তর, জগদীশ বাবুর বাড়িতে জগদীশ বাবু বিরাগীকে থাকার কথা বলায় বিরাগী কি বলেছিলেন? উত্তর, বিরাগী বলেছিলেন যে বাইরে খোলা আকাশ আর পৃথিবীর মাটিতে জায়গা থাকতে তিনি কেন এক বিষয়ীর দালান বাড়ির ঘরে থাকবেন। 90 নম্বর প্রশ্নোত্তর, তিনি আপনার চেয়ে কিছু কম নয়, কার চেয়ে কে কেন কম নয়? হ্যাঁ, এখানে দেখো তিনটে প্রশ্ন একসঙ্গে আছে। কার চেয়ে কে কেন কম নয়?
উত্তর, যদি দয়াময় ঈশ্বরকে লাভ করা যায় তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ পাওয়া যায়, সেই জন্য বিষয়ী জগদীশবাবুর চেয়ে তিনি কম নন। তিনি বলতে ঈশ্বরের কথা বলা হয়েছে। ঈশ্বরই সমস্ত সম্পদের উৎস, ধারক ও বাহক। যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। আমরা পরবর্তী প্রশ্নোত্তরে চলে যাই। 91 নম্বর প্রশ্নোত্তর, জগদীশবাবু বিরাগীর কাছ থেকে কি না শুনলে শান্তি পাবেন না? উত্তর, জগদীশবাবু বিরাগীর কাছ থেকে উপদেশ না শুনলে শান্তি পাবেন না। 92 নম্বর প্রশ্নোত্তর, বিরাগী জগদীশবাবুকে কোন উপদেশ শুনিয়েছিলেন? উত্তর, বিরাগী জগদীশবাবুকে বলেছিলেন যে ধন জন যৌবন কিছুই নয়। হ্যাঁ, এখানে তোমরা একটা হাইফেনও দিতে পারো, টেক্সটে হাইফেন দেওয়া নেই, হ্যাঁ পাচ্ছে, তোমরা দিয়ে দিতে পারো। ধন জন যৌবন কিছুই নয়, এসব হলো সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা। মন প্রাণের সব আকাঙ্ক্ষা নিয়ে শুধু সেই একজনের আপন হতে চেষ্টা করতে বলেছেন তিনি, যাকে পেলে এই সৃষ্টির সব ঐশ্বর্য পাওয়া হয়ে যায়, অর্থাৎ ঈশ্বরের কথা বলেছেন। 92 নম্বর প্রশ্নোত্তরের পরে আমরা চলে যাই পরবর্তী প্রশ্নোত্তরে। জগদীশবাবু বিরাগীকে কতক্ষণ অপেক্ষা করতে বলেছিলেন? উত্তর, জগদীশবাবু বিরাগীকে 1 মিনিট অপেক্ষা করতে বলেছিলেন। 94, বিরাগীর চোখ থেকে কি ঝরে পড়ছে বলে কথক বলেছেন? উত্তর, চাঁদের আলোর চেয়েও স্নিগ্ধ হয়ে এক জ্যোৎস্না যেন বিরাগীর চোখ থেকে ঝরে পড়ছে বলে কথক জানিয়েছেন। পরবর্তী প্রশ্নোত্তর 95, ওসব হলো সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা, কে কোনগুলোকে বঞ্চনা বলেছেন? উত্তর, ধন জন যৌবন এই সমস্ত কিছুকে বিরাগী বঞ্চনা বলেছেন। তোমরা মাঝখানে হাইফেন দিতে পারো। 96, জগদীশবাবুর হাতে কি ছিল? উত্তর, জগদীশবাবুর হাতে একটা থলি ছিল, সেই থলির ভিতর 101 টাকার নোটের তারা ছিল। হ্যাঁ। 97 নম্বর প্রশ্নোত্তর, জগদীশবাবু প্রণামী হিসেবে বিরাগীকে কত টাকা দিতে চাইলেন? উত্তর, জগদীশবাবু প্রণামী হিসেবে বিরাগীকে 101 টাকা দিতে চাইলেন। 98, কি জন্য জগদীশবাবু বিরাগীকে 101 টাকা দিতে চাইলেন? উত্তর, বিরাগীর তীর্থ ভ্রমণের জন্য জগদীশবাবু বিরাগীকে 101 টাকা দিতে চাইলেন। বিরাগী টাকাটা নিলে জগদীশবাবু শান্তি পাবেন। হ্যাঁ, একথাও জগদীশবাবু বলেছিলেন। 99 নম্বর প্রশ্নোত্তর, ভ্রমণ করে দেখবার তো কোনো দরকার হয় না, কে কেন একথা বলেছেন? জগদীশবাবু বিরাগীকে একথা বলেছেন। এবার আমরা দেখবো কেন বলেছেন একথা। জগদীশবাবু বিরাগীকে 101 টাকা তীর্থ ভ্রমণের জন্য দিতে চাইলে বিরাগী জানান যে তার বুকের ভিতরেই অর্থাৎ তার মনের ভিতরেই সব তীর্থ রয়েছে, তাই ভ্রমণ করে দেখবার দরকার হয় না। আমরা 100 নম্বর প্রশ্নোত্তরে চলে যাই। বিরাগী সিঁড়ি দিয়ে নামার সময় কি বলতে বলতে চলে গেলেন? উত্তর, বিরাগী সিঁড়ি দিয়ে নামার সময় বললেন যে যেমন অনায়াসে তিনি ধুলো মারিয়ে চলে যেতে পারেন তেমনি অনায়াসে সোনাও মারিয়ে চলে যেতে পারেন তিনি। যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। আমরা 101 নম্বর প্রশ্নোত্তরে চলে যাই। সেদিকে ভুলেও একবার তাকালেন না বিরাগী, কোন দিকে? উত্তর, সিঁড়ির উপর তীর্থ ভ্রমণের জন্য প্রণামী হিসেবে জগদীশ বাবুর দেওয়া 101 টাকার থলিটা পড়েছিল, সেই দিকে ভুলেও তাকালেন না বিরাগী। এবার আমরা চলে যাই গল্পের তৃতীয় অংশে বা তৃতীয় পরিচ্ছেদ, সেখান থেকে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্নোত্তর তৈরি করা হয়েছে। 102 নম্বর প্রশ্নোত্তর দেখো, সে কথা কি ভুলেই গেলেন? কোন কথা? উত্তর, হরিদা জগদীশ বাবুর বাড়িতে সন্ধ্যাবেলায় জবর খেলা দেখাবেন, সেই কথা ভুলে গেলেন কিনা তাই গল্প কথকেরা জানতে চাইছেন। 103 নম্বর প্রশ্নোত্তর, জগদীশ বাবুর বাড়ি থেকে আসার পর হরিদার উনানের উপর কি বসানো ছিল? উত্তর, জগদীশ বাবুর বাড়ি থেকে আসার পর হরিদার উনানের উপর হাঁড়িতে চাল ফুটছিল। 104, জগদীশ বাবুর বাড়ি থেকে আসার পর হরিদার ঘরে যখন গল্প কথকেরা ঢুকলো তখন হরিদা কেমন ভাবে বসেছিলেন? উত্তর, জগদীশ বাবুর বাড়ি থেকে আসার পর হরিদার ঘরে গল্প কথকেরা যখন ঢুকলো তখন হরিদা একটা বিড়ি ধরিয়ে নিয়ে চুপ করে বসেছিলেন। 105 নম্বর প্রশ্নোত্তর দেখো, চমকে ওঠেন ভবতোষ, ভবতোষ চমকে উঠেছিলেন কেন? উত্তর, হরিদার ঘরে বিরাগী সাজের সাদা উত্তরীয় ঝোলা আর গীতা দেখে ভবতোষ চমকে উঠেছিলেন, কারণ হরিদাই বিরাগী সেজেছিলেন। 106, এটা কি কাণ্ড করলেন হরিদা? বক্তা কে? কোন কাণ্ডের কথা বলা হয়েছে? উত্তর, আলোচ্য অংশটির বক্তা হলেন অনাদি। পরবর্তী প্রশ্ন, যে কোন কাণ্ডের কথা বলা হয়েছে, জগদীশ বাবু বিরাগীরূপী হরিদাকে 101 টাকা নেওয়ার জন্য সেধেছিলেন, তবুও হরিদা সেই টাকা খাঁটি সন্ন্যাসীর মতো নেননি, এই কথাই অনাদি বলতে চেয়েছেন। 107 নম্বর প্রশ্নোত্তরে আমরা চলে যাই। কি করব বল, ইচ্ছেই হলো না। কার কি ইচ্ছে হয়নি? উত্তর, জগদীশ বাবুর দেওয়া টাকা নিতে ইচ্ছেই হয়নি হরিদার। 108,
জগদীশ বাবুর দেওয়া টাকা হরিদা কেন নেননি বলে জানিয়েছেন? উত্তর, হরিদা জানিয়েছেন যদি জগদীশ বাবুর দেওয়া টাকা তিনি গ্রহণ করতেন তাহলে তার বহুরূপীর সাজের ঢং নষ্ট হয়ে যেত, সেই জন্য তিনি টাকা নেননি। 109, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, ঢং বলতে কি বোঝানো হয়েছে? ঢং বলতে হরিদার বহুরূপী সাজের যে অভিনয়, স্বভাব, সাজগোজ বা সেই চরিত্রের আচরণ অর্থাৎ স্টাইলকে বোঝানো হয়েছে। অর্থাৎ যে চরিত্রের অভিনয় করছেন সেই চরিত্রের যে স্টাইল, হ্যাঁ, তাকেই ঢং বলা হয়েছে। 110 নম্বর প্রশ্নোত্তর দেখো, টাকা নিলে ঢং নষ্ট হয়ে যেত কেন? একই ধরনের প্রশ্ন দেখো, অথবা দিয়ে কি অদ্ভুত কথা বললেন হরিদা, কোন কথা? অথবা দিয়ে একই ধরনের প্রশ্ন, হরিদার এ কথার সঙ্গে তর্ক চলে না, কোন কথা? উত্তর, হরিদা বিরাগী সন্ন্যাসী সেজেছিলেন। একজন বিরাগী সন্ন্যাসী টাকার মতো বৈষয়িক জিনিস স্পর্শ করেন না। যদি জগদীশ বাবুর দেওয়া টাকা হরিদা গ্রহণ করতেন তাহলে তার সেই বিরাগী সাজের ঢং নষ্ট হয়ে যেত। 111 নম্বর প্রশ্ন দেখো, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না, হরিদার কোন ভুলের কথা বলা হয়েছে? উত্তর, হরিদা জগদীশ বাবুর দেওয়া 101 টাকা গ্রহণ করেননি, টাকা না নেওয়াকে এখানে ভুল বলা হয়েছে। 112 নম্বর প্রশ্নোত্তর, চেঁচিয়ে হেসে ওঠেন হরিদা, যাবই তো? হরিদা কোথায় কেন যাওয়ার কথা বলেছেন? উত্তর, আলোচ্য অংশে হরিদা তার একটা চন্দ্রবিন্দু দাও। আলোচ্য অংশে হরিদা তার বহুরূপী সাজের বকশিস দাবি করার জন্য জগদীশ বাবুর বাড়িতে যাবেন বলে জানিয়েছেন, হ্যাঁ, বকশিস নেওয়ার জন্য। 113 নম্বর প্রশ্নোত্তর দেখো, জগদীশ বাবুর বাড়ি থেকে হরিদা কত বকশিস পাবেন বলে ভবতোষ জানিয়েছেন? উত্তর, জগদীশ বাবুর বাড়ি থেকে হরিদা বড়জোর 8 আনা কিংবা 10 আনা বকশিস পাবেন বলে ভবতোষ জানিয়েছেন। 114 নম্বর প্রশ্নোত্তর, হরিদা 8 আনা কিংবা 10 আনা বকশিসই তার প্রাপ্য বলে জানিয়েছেন কেন? উত্তর, হরিদা জানিয়েছেন যে বহুরূপীর জীবনে 8 আনা কিংবা 10 আনা বকশিসের চেয়ে বেশি আশা করা উচিত নয়, এটি হরিদার প্রাপ্য বলে হরিদা মনে করেন। এই 114টি প্রশ্নোত্তর তোমরা ভালোভাবে তৈরি করো, হ্যাঁ, গল্প থেকে খুব খুঁটিয়ে খুঁটিয়ে এই প্রশ্নোত্তরগুলো তৈরি করা হয়েছে। বিভিন্ন গদ্য, কবিতা, প্রবন্ধ থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে এই ধরনের ভিডিও পরপর আসতে চলেছে। ভিডিওটি ভালো লাগলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।